গত ২রা সেপ্টেম্বর রাত ২:৩০টার দিকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার এবং তার মুক্তিযোদ্ধা বাবার উপর হামলা করে দুর্বৃত্তরা। ভারী এবং ধারালো অস্ত্রের আঘাতে তারা অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মৃত ভেবে পালিয়ে যায়। এই ঘটনায় দায়ের করা মামলা পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। র্যাব ছায়া তদন্ত করছে। র্যাবের কাছে যারা গ্রেপ্তার হয়েছেন বা র্যাব যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ২ জন যুবলীগের সদস্য এবং প্রাথমিক স্বীকারোক্তিতে তারা জানাচ্ছেন চুরির উদ্দেশ্যে ইউনিয়নের বাসায় প্রবেশ এবং দেখে ফেলায় এই হামলার ঘটনা। তবে এমন স্বীকারোক্তির কথা জানাচ্ছে র্যাব। তবে এমন ঘটনা আপনাদের অনেকের মতোই বিশ্বাস করতে পারছে না বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন টিআইবি, এমনকি ইউনোর পরিবারের সদস্যরাও। তাহলে কেন এই হামলা এবং এই হামলার যে তদন্ত, মামলার যে তদন্ত, সেটির গতিপথ কেমন, এসব বিশ্লেষণ নিয়ে আজ রাজকাহনে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল আনোয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকে রাজকাহনের শিরোনাম ঠিক করেছি ইউএনএফকে হত্যা চেষ্টা চুরির জন্য। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে এতে কি আসলে অনেকেই বিশ্বাস করতে পারছে না, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন টিআইবি তার পরিবারের সদস্যরা মানতে নারাজ যেটি শুধুমাত্র চুরির জন্য, এবং যেটি দেখছি আমরা যে কিছু খোয়া গেছে সেটিও কিন্তু জানা যাচ্ছে না। আপনার বিশ্লেষণ কি, কেন এই হামলা? মামলাটি তো তদন্ত চলছে এবং আপনি যেটা বললেন যে র্যাবের কাছে যারা ধরা পড়েছিল যাদেরকে এখন থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে দিয়েছে। এই যে চুরির বিষয়টা তো অনেকের মতো আমিও বিশ্বাস করি না। অনেক বিশ্লেষক যারা আছেন, যারা ক্রাইম সিন ইনভেস্টিগেশন করেন, তারা বলবেন যে এটা কোনো রকমের চুরির ঘটনা হতে পারে না, কারণ চুরি করতে গেলে তারা অচেতন হওয়ার পরে নিশ্চয়ই সেই বাসা থেকে কোনো মূল্যবান সামগ্রী এমনকি টেলিফোনটা তারা নিয়ে যান না এবং বাসা থেকে কোনো জিনিস খোয়া যায়নি। এবং এই ইউনিয়নকে যতটা আমরা চিনি এবং জানি মিডিয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সূত্রের মাধ্যমে, উনি একজন সৎ অফিসার ছিলেন, খুব ভালো দক্ষ অফিসার, এবং উনি তার যে পরিবর্তিত দায়িত্ব, রাষ্ট্র যে দায়িত্বগুলো তাকে দিয়েছে সেগুলো সুচারুরূপে পালন করার চেষ্টা করছিলেন। উনি কোভিড এর সময় ঘরে ঘরে যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইউরোকে তার বাইরে যে কাজগুলো করতে হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য, উনি মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, চোরা কারবার নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, পাশাপাশি তিনি নদী দখল, অন্যান্য দখল বা যারা তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, বালু মহল থেকে বোমা মেশিন দিয়ে বালু তোলা এটা প্রতিরোধ করার চেষ্টা করছিলেন, এবং নানাবিধ আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নিচ্ছিলেন। এখান থেকে ধারণা করা যায় যে এইসব কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে যারা ক্ষুব্ধ হয়েছে বা যাদের স্বার্থহানি হয়েছে, যেসব দুর্বৃত্তরা, যেসব দুর্বৃত্ত রাজনৈতিক আশ্রয় থাকে, তারাই দুর্বৃত্তরা তাকে হত্যা করার একটা প্রচেষ্টা চালিয়েছে। এটা একটা হত্যার চেষ্টা। এই ব্যাপারে হয়তো আরো তদন্ত করলে বেরিয়ে আসবে। আপাতত ধারণা করা যায় এটি একটি হত্যা প্রচেষ্টা। অনেক ধন্যবাদ। খুবই স্পষ্ট আপনার বক্তব্য, মানে খুবই অমানবিক একটি বিষয় নিঃসন্দেহে। জনাব নুরুল আনোয়ার, আপনার বিশ্লেষণ জানতে চাই। আপনি কি এটা বিশ্বাস করতে পারছেন যে এটি চুরির জন্য এমন ঘটনা ঘটতে পারে? একদম যদি এটি বলেন। আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন ছোট ছোট করে জানবার আছে। জনাব নুরুল আনোয়ার, আপনি বিশ্বাস করতে পারেন? প্রথম কথা হচ্ছে এটা চুরির ঘটনা না হত্যা চেষ্টা, পরিষ্কার পাওয়া যাবে আমাদের ইউনো মহিলা সুস্থ হয়ে আসার পরে। তদন্ত চলছে। আমি শুধু বলবো সাইন সিমটম আমরা যা দেখলাম, পত্রপত্রিকায় শুনলাম, এটা চুরি বা ডাকাতি বলে জায়েজ করার সুযোগ আমি দেখি না। এখানে অন্য একটা জিনিস পরিষ্কার বোঝা যায়। তো জিনিসটা কি ছিল সেটা বুঝতে হলে আমাদের ইউনো যখন আসবেন উনি বলতে পারবেন অ্যাকচুয়ালি কি কি কারণে এটা হতে পারে। ওনার কাছ থেকে আমরা এই তদন্তের একটা আসল চিত্র দেখতে পাবো বা ঘটনার আসলটা বিষয়টা বুঝতে পারবো। তবে সাধারণভাবে দেশের জনগণ বিশ্বাস করে না এর পিছে চুরি উদ্দেশ্য বা কোনো সম্পদ আহরণ উদ্দেশ্য এর পিছে, এটা বিশ্বাস করার সাধারণ মানুষ বিশ্বাস করে না। জি, নিশ্চয়ই তদন্তের মাধ্যমে এটি স্পষ্ট হবে, কিন্তু তদন্তে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনি আলোচনা করবেন। র্যাবের কাছ থেকেই আমাদের এই তথ্য জানা যে র্যাবের কাছে স্বীকারোক্তি আসামিদের, এবং তার প্রেক্ষিতে আমরা এটি জানতে পারছি যে চুরির জন্য বলে তারা স্বীকার করছে। তো র্যাব বলছে তারা ছায়া তদন্ত করছে। একটু স্পষ্ট করবেন যে আসলে ছায়া তদন্তটা কি, জনাব নুরুল আনোয়ার? ওরা তো এখন বাঁচার জন্য এই কথাই বলবে। যে মুরব্বীরা পাঠিয়েছিল তাদেরকে এই হত্যাটাকে এক্সিকিউট করার জন্য, তারা তো তাদের নামটা যাতে প্রকাশিত না হয়
সেই জন্য এদেরকে ভালোভাবে শিখিয়ে পড়ে দিয়েছে, যাতে কোনো অবস্থায় তারা অন্য কিছু না বলে, সত্যটাকে প্রকাশ না করে। করলে পরে এদের যে সুন্দর মুখটা আমরা বাইরে দেখি কিছু সংখ্যক রাজনীতিবিদদের হালে, এটা খুব নোংরা ভাবে মানুষের সামনে ফুটে উঠবে। সেটাকে আড়াল করার জন্যই এই হত্যা চেষ্টা নাটক বলে আমি মনে করি। জি, ছায়া তদন্তের বিষয়টিকে একটু স্পষ্ট করবেন আমাদের জনাব নুরুল আনোয়ার। র‍্যাব এটির ছায়া তদন্ত করছে। ছায়া তদন্তটা হচ্ছে তদন্ত যারা করাতে করেই, এছাড়াও একইভাবে একই জিনিসের উপরে ফলো আপ করে যেটাকে দেখাও সেটাকে আমরা ছায়া তদন্ত বলি। তদন্ত আর ছায়া তদন্তের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে না, তবে কোনো কোনো জিনিস যদি তদন্তকালে অমিট হয়ে যায় অথবা ইগনোর করা হয়, ছায়া তদন্তকালে সেগুলোকে বের করে নিয়ে আসা হয়, লাইভ লাইটে আনা হয়, যাতে করে তদন্তকারীদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকে সেটাকে ঠেকানো যায়। জি, অনেক ধন্যবাদ জনাব নুরুল আনোয়ার বিষয়টি স্পষ্ট করার জন্য। অ্যাডভোকেট সালমা আলী, আপনার কাছ থেকেও নিশ্চয়ই বিশ্লেষণটা আপনারও একটা আছে যে আপনার কেন মানে এই বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয় কিনা যে চুরির উদ্দেশ্যে এমন হামলা, এবং এই যে আসামিরা বলছে চুরির উদ্দেশ্যে হামলা, যদি মানে র‍্যাবের যে ভাষ্য যে আসামিরা এটি বলছে, কেন বলছে? যদি চুরির উদ্দেশ্যে হামলা না হয়, সবাই যেমনটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বা বিশ্বাস করতে পারছে না, তাহলে এমনটি বলা কেন যে এটা চুরির উদ্দেশ্যে হামলা, মানে চুরির উদ্দেশ্যে প্রবেশ দেখতে পেয়ে হামলা? কি বিশ্লেষণ? ধন্যবাদ। আমি আমি এটাই বলতে চাই, যেটা আমাদের একজন বক্তা বললেন যে রাজনৈতিক আশ্রয়ে থাকা যে সমস্ত, এটা কিন্তু একটা দল করে সবসময় আমরা দেখি। এটা আমরা এখন অনেক কিছু বলবো, কিন্তু সব থেকে আমি যেটা মনে করি যে একজন প্রশাসনে হোক, পুলিশে হোক, এবং যে কোনো জায়গায় যদি কোনো একজন ভালো কাজ করতে চায়, তার কিন্তু বাধা এখন আছে। সেখানে কিন্তু সব থেকে এখন বর্তমানে আমি যে বিষয়টা বলি যে আমরা নিজেরাও ঢাকার বাইরে এবং যেখানে যাই আমরা, আপনি দেখেন যে আমরা কক্সবাজারের যে ঘটনাটা দেখলাম সেখানে, এবং এখন এবং আরো যদি আপনি যে মিমির ব্যাপারটা যদি দেখেন, নুসরাতের ব্যাপার দেখেন, সেখানে কিন্তু একটা বিষয় আছে, আমি এটা একটু বলতে চাই। প্রথম কথা, এটা চুরির ব্যাপার না, এটা তদন্তই বের হয়ে আসবে। তবে এখন পর্যন্ত যেটুকু আমরা খবরের কাগজে দেখেছি সেখানে কিন্তু স্পেসিফিক উনি একজন এমন একজন সৎ অফিসার ছিলেন, এবং তার কিন্তু কিছু বিষয়ে উনি ভীষণ স্ট্রং অ্যাকশন নিচ্ছিলেন, এবং সেখানে কিন্তু অনেকের যারা ছত্রছায়া থাকে, যে সমস্ত ভূমি দখল থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে, তাদের কিন্তু অনেকেরই অনেক কিছু ক্ষতি হতে পারে। সেজন্য মহিলা দেখে তাকে একটা ভয় দেখিয়ে, এবং এখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে একজন মহিলা দেখে তাকে কিন্তু আরো একটা ভয় ঠয় দেখানোর ইচ্ছা ছিল, এবং এখন এটাকে আই ওয়াশিং এর জন্য বলা হচ্ছে যে চুরি। অতএব এটা আমরা মনে করি এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা জায়গায় হচ্ছে, এবং এটার কারণটা হলো এই যে অ্যাকাউন্টেবিলিটি এবং সরকারের, বিশেষ করে আমি এখানে বলতে চাই, এটা পুলিশের ভিতরে দেখবেন আমরা দেখছি যে এখানে এই যে মেজর সিনহার ঘটনার সঙ্গে যেটা পুলিশের যেটা সেখানে লোকাল কমিউনিটি এখানে কিন্তু একা একা সেটা করে নাই, যেরকম আমরা দেখছি এখানে স্পেসিফিক একই ধরনের ঘটনা। অথবা এইটার জন্য আমি সব থেকে বড় যেটা সুশাসনের অভাব, জবাবদিহিতার অভাব, শক্তিশালী অপোজিট পার্টির কেউ না থাকা, এবং এই দলের ভিতরে একটা রাজনৈতিক ছত্রছায়ায় একটা গ্রুপ সবসময় থাকে যারা কিন্তু যখন যেই দল থাকে তার দলের সঙ্গেই কাজ করে, এবং যত রকম অপরাধমূলক ঘটনাগুলা তাদের মাধ্যমে হয়, এবং সেটা কিন্তু এখন এমন অবস্থা পুরো বাংলাদেশে যে সেটা কিন্তু আমাদের ভয়াবহ। অ্যাডভোকেট সালমা আলী, এই জায়গাটি দলের ভিতর বা রাজনৈতিক যে অ্যাঙ্গেলটা আপনি বলছেন সেই জায়গাটির বিশ্লেষণ আরেকটু জানতে চাইবো, তবে একটু আইনি ব্যাখ্যা কি আমাদেরকে দিতে পারেন অ্যাডভোকেট সালমা আলী? যে যেটি জানতে চাইছি যে যদি চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এই ঘটনা ঘটে, তাতে আসলে আইন কি বলে? আর যদি হত্যা চেষ্টা করার জন্যই মানে এই ভেতরে বাসায় প্রবেশ এবং হত্যা চেষ্টার উদ্দেশ্যে করে গিয়েই হত্যা চেষ্টা হয়, সেক্ষেত্রে আইন কি বলে? দুটোর মধ্যে পার্থক্য কতটুকু? কাকে প্রশ্ন করছেন? অ্যাডভোকেট সালমা আলীকেই আমি জানতে চাইছিলাম, মানে আইনজীবীর বক্তব্য জেনে আমি আসতে চাই নুরুল আনোয়ার আপনাদের কাছে। জি, অ্যাডভোকেট সালমা আলী।
আচ্ছা, অ্যাডভোকেট সালমা আলীর সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, জনাব নুরুল আনোয়ার, আপনি যদি আমাদেরকে বিষয়টি ব্যাখ্যা করতে পারেন যে আসলে চুরির জন্য হলে বিষয়টির মধ্যে কি থাকছে? আইনি বিষয়টা কি? আর হত্যা চেষ্টার উদ্দেশ্যে প্রবেশ করেই হত্যা চেষ্টা করা হলে তার মধ্যে সেখানে আইনি বিষয়টা কি? পার্থক্যটা কি? জনাব নুরুল আনোয়ার। আচ্ছা, এটা জবাবটা দিবার সাথে সাথে একটু জিনিস বলা দরকার যে ইউনো এমন ভাষায় সরকারি ট্রেজারি নেই। সরকারি বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকার সম্পদ বা স্বর্ণ ওখানে রক্ষিত নাই। ওনার নিজের উপার্জনই বা কি আছে? তাহলে ওখানে চুরি করে নেবেটা কি? আর 2 ঘন্টা আর সময় পাওয়ার পর ন্যায়পরিধি নিলোটা কি? তাই যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারি? উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার, যদিও তদন্ত শেষ হয়নি। এখন আপনার যে প্রশ্ন ছিল সেটাও জবাব দিচ্ছি। ওরা যদি চুরির দিকে নিতে পারে তাহলে ওদের যে গডফাদার গুলি আছে বা যে মুরব্বীরা এটা করিয়েছিল ইউনোকে হত্যা করে যে বাধাটাকে অপসারণ করার জন্য, সেটা আর প্রকাশিত হবে না। ওটা লুকিয়ে ওটা ছাপিয়ে যাবে আর চুরিটা দিয়ে জিনিসটাকে ম্যানেজ করা হবে। এটা ছিল তাদের উদ্দেশ্য। চুরি হলে 3 বছর জেল, এটা আপনিও জানেন, সবাই জানে। আর হত্যা, এটা তো অ্যাকচুয়ালি হত্যারই চেষ্টা। হত্যা করার মানে কাজ তো হয়েই গিয়েছিল। আর আধা ঘন্টা যদি আনঅ্যাটেন্ডেড থাকতো উনি তো রক্তক্ষরণে মারাই যেতেন। আসলে বাকি তো কিছু ছিল না। তো হত্যা চেষ্টার জন্য 377 পেনাল কোড পানিশমেন্ট আছে, সেটার জন্য 14 বছরের সাজা আছে, আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সবকিছু মিলে আমরা যেটা বুঝতে পারছি, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নষ্ট চরিত্রের, উপজেলাতে কিছু সুবিধা এই ইয়ানোর কারণে বঞ্চিত হচ্ছিল, যেটা স্পেসিফিক বলা যায় বালুর ঘাট। কেন? গোবিন্দপুর রাস্তা হচ্ছে, প্রচুর বালু দরকার, ওনারা বালুর সাপ্লাইয়ের কাজ নিয়েছেন। শর্টকাট বালু নিয়ে সাপ্লাই করবেন, লাভ বেশি করবেন। ইউনো সেটা করতে দিবে না, যেহেতু ওখানে কোনো বালুর মহল নাই। ফলে 10টা যে মেশিন ছিল উনি এগুলাকে বন্ধ করে পুড়িয়ে দিছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে একটা জমি সংক্রান্ত বিষয়। এই জমিটা বিহারিদের জমি ছিল, পাকিস্তান আমলে অ্যাকোয়ার করা, অনেক বিশাল সম্পত্তি সেখানে আছে। তো সেই সম্পত্তিগুলো উনি আবার এয়ার চার্জেও ছিলেন, এসি ল্যান্ডের চার্জে ছিলেন। তো আমি আজকে কিছুক্ষণ আগে একটা ইউটিউবে দেখলাম, ওখানে ওনার বাবা বোধহয় 5 একর জমি কিনেছিল কারোর কাছ থেকে। এই জমিটা আবার ওদের জাহাঙ্গীরের দখলে ছিল অথবা তার নিয়ন্ত্রণে ছিল। এটা নিয়েও এটার থেকে ছুটানোর চেষ্টা করছিলেন। এটা আমি ভেরিফাই করতে পারিনি কতটা সত্য। তো এই যে 5 বিঘা জমি, এই 5 বিঘা জমি নিয়েও এটা নিয়ে একটা এনিমিটি ছিল সরাসরি। কারণ এখানে হয়তোবা এরা চাচ্ছিল যে ইউনো তাদেরকে পয়সা দিবে এই জমিটুকু ছুটায় নেওয়ার জন্য। তো সেটা হয়তো উনি দিবেন কেন? ওনার বাবা বাংলাদেশের নাগরিক, উনি সরকারি চাকরি করেন না। বাংলাদেশের যে কোনো স্থানে উনি সম্পদ কিনতেই পারেন, আইনগত কোনো বাধা নেই। কিন্তু যারা দুরাচার করে এরা তো মনে করে সব পেলেই চাঁদা নিতে হবে, সুযোগ পেলেই চাঁদা নেওয়া ছাড়া কোনো কাজই করতে দিবে না। এরা নিজেরাও চাঁদাবাজি করে, আবার যেখান থেকে সুযোগ সেখান থেকে চাঁদা উঠায়। তো ওটা নিয়ে বিরোধ বলে অ্যাপারেন্টলি এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি বা শুনতে পারছি, বুঝতে পারছি। জনাব নুরুল আনোয়ার, অনেক ধন্যবাদ। আপনি তাৎপর্যপূর্ণ দিকগুলো তদন্তে সেগুলো উল্লেখ করলেন। এরপরে নিশ্চয়ই আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো যে কিছু ছুটে যাচ্ছে কিনা গুরুত্বপূর্ণ, সেরকম কিছু আপনি দেখছেন কিনা। আপনার কাছে আসবো এই বিষয়ে। জনাব আবু আলম শহীদ খান, যেটি বলছিলেন জনাব নুরুল আনোয়ার, যে যারা মুরব্বী আছে বা যারা গডফাদার আছে তাদেরকে বাঁচানোর জন্য, আড়াল করবার জন্য এই চুরির ঘটনাটা আসতে পারে। আপনার কি মনে হয়? এরকম অনেকেই সন্দেহ করছেন যেটাকে ভিন্ন খাতে, যেমন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে যে এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটি বলা হচ্ছে যে চুরির জন্য মানে এই ঘটনা আসলে কি ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা হতে পারে কিনা। যুবলীগের নেতারা, স্থানীয় যুবলীগ নেতারা এর মধ্যে সংযুক্ত আছেন। এবং আমি যদি আরেকটু বলি, জনাব আবু আলম শহীদ খান, যে এমপি দিনাজপুর 6 আসনের যিনি এমপি শিবলি সাদিক, তিনিও কিন্তু বলছেন যে যুবলীগ কমিটির কাছে এদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বলছেন মাদক সহ নানা অপকর্মের সাথে যুক্ত থাকবার কারণে তাদেরকে বহিষ্কারের জন্য আবেদন করেছেন, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তির কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই অদৃশ্য শক্তি এই মামলাকেও প্রভাবিত করবে না তো? এমন আশঙ্কা নেই তো জনাব আবু আলম শহীদ খান? বাংলাদেশে অদৃশ্য শক্তি দিয়ে মামলা প্রবাহিত করার তো অনেক প্রমাণ আছে। এখন আমরা তো অনেক নাটক দেখেছি অলরেডি, বিভিন্ন বিভিন্ন মামলায় আমরা এরকম নাটক দেখি, সংলাপ রচনা করা হয় এবং নাটক রচনা করা হয়। এখানেও একটা প্রচেষ্টা থাকতে পারে, বাট আপনি যখন মামলাটি যদি ভালোভাবে তদন্ত করা হয় এবং এটাকে যদি নিরপেক্ষ
নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে তদন্ত করা হয়, তাহলে নিশ্চয়ই বেরিয়ে আসবে যে কারা এর পিছনে আছে এবং কি কারণে এই হত্যা প্রচেষ্টা, কি কারণে ইউনোর বাসায় রাতের অন্ধকারে ঢুকে তাকে হত্যা করার চেষ্টা করা হলো ভারী অস্ত্র দিয়ে, হাতুড়ি দিয়ে। এখন হাতুড়ি তো এই যে ব্র্যান্ড হয়ে যাচ্ছে, যে আমরা হাতুড়ি ব্যবহার করতে দেখছি মানুষকে, কেউ চাকু ব্যবহার করে, কেউ চাপাতি ব্যবহার করে, কেউ অন্য কিছু ব্যবহার করে, কারা কারা হাতুড়ি ব্যবহার করে। তো এই যে মামলাটাকে অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা তো চলতেই পারে, যেটা আমাদের নুরুল আনোয়ার সাহেব বললেন যে এই মামলা যদি অন্য খাতে নেওয়া যায় তাহলে মামলাতে মার্ডার কেস বা হত্যা প্রচেষ্টার অপরাধের জন্য শাস্তি হবে না, চুরির অপরাধে কম শাস্তি হবে, এবং যারা এটা তাদের শিখিয়ে পড়িয়ে দিয়েছেন তাদেরকে আড়ালে রাখা যাবে, বেঁচে যাবেন তারা। কিন্তু এখন রিমান্ডে নিয়ে তাদের যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হয় এবং তথ্যগুলো পর্যালোচনা করা হয়, কি কি কারণ করতে পারে, মোটিভটা যদি বের করা হয়, তবে নিশ্চয়ই এই মামলা থেকে বেরিয়ে আসবে। আমি মনে করি বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা আছে, যারা তদন্ত করবেন তারা যদি সৎভাবে তদন্ত করেন, তারা যদি নিরপেক্ষভাবে তদন্ত করেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তদন্ত করেন, তবে এই মামলার অবশ্যই বেরিয়ে আসবে যে কেন, কি উদ্দেশ্যে একটা নারী ইউনিয়নের উপর হামলা করা হলো এবং তাকে হত্যা করার চেষ্টা করা হলো। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, পুলিশ এটা পারবে, এবং পুলিশ অতীতে অনেক বড় বড় কেস, জটিল কেসের ব্যাপারে তারা সফলতা দেখিয়েছে। আপনি সেই আস্থাটি রাখতে চাইছেন, নিশ্চয়ই সেই আস্থাটি রাখতে চাই। অ্যাডভোকেট সালমা আলী, আপনার বিশ্লেষণটাও যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন যে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে বা কোনো অদৃশ্য শক্তি এখানে প্রভাব খাটাতে পারে, এরকম আশঙ্কা কি আপনি করেন কিনা? আমি আপনার কথা খুব ভালো শুনছি না, আমি স্পেসিফিক যেটা বলতে চাই যে আপনার যে আগে যে প্রশ্নটা ছিল, যে সেই প্রশ্নতে যে আপনি জানেন হয়তো এটার উত্তর অন্য কেউ দিয়ে দেয়, যে চুরির মামলার আর একটা অ্যাটেম্পট টু মার্ডার অনেক এবং এটাকে নিয়ে যদি আমরা জানি যে কোনো সময় যদি এটাকে কোনোভাবে করা যায়, অন্য খাতে নিয়ে যাওয়া যায়, তাহলে জিনিস অপরাধীরা পার পেয়ে যাবে। এই বিষয়টা সবসময় দেখছি, যদি ঠিক শক্তভাবে ইনভেস্টিগেশনটা একটু সময় মতন ইনভেস্টিগেশনটা হয়ে যায়, তদন্তটা হয় এবং এই চাপটা থাকে, তাহলে কিন্তু আমরা মনে করব যে এবং যে এটা একটা ভালো তদন্ত রিপোর্ট আসবে, সেটার জন্য স্পেসিফিক বিষয়গুলো যেটা আসে। আর আপনি এখন কি প্রশ্ন ছিল যেটা একটু আবার যদি বলেন, আমি শুনতে পারি না। জি, অ্যাডভোকেট সালমা আলী, যে আপনারও কি মনে হয় কিনা যে এটা ভিন্ন খাতে প্রবাহিত করবার কোনো চেষ্টা করা হচ্ছে এই তদন্তটিকে, এই চুরির কথা বলে, বা কোনো অদৃশ্য শক্তি এটাতে প্রভাব খাটাতে পারে এই তদন্ত বা এই মামলায়? অ্যাডভোকেট সালমা আলী, এইটা সব সময় এই ধরনের কেসগুলো দেখা যায়, সেখানে কিন্তু থানা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা শক্তি, সিন্ডিকেট এবং পলিটিক্যাল ছত্রছায়া, সেখানে পুলিশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা অথরিটি থাকে। এখানে দেখবেন এই সমস্ত জায়গায় সরকারি অফিসাররা অনেক সময় এই প্রভাব থেকে মুক্ত হতে পারে না এবং তাদের সঙ্গে সবকিছু মেনেও অনেক সময় কাজ করে। কিন্তু এই যে বলবো, এই সাহসী নারী উনি এই কাজটা করছিলেন এবং তার সঙ্গে উনি সাহসভাবে অনেক কিছু করতে যাচ্ছিলেন, যার জন্য এটা হচ্ছে যাতে এটা না হয়, এটার যদি যেটা আমরা জানি যে সবকিছুতে প্রাইম মিনিস্টার কথা বলবে, প্রাইম মিনিস্টার একটা দেখবেন, এটা না, সবাই যদি ঠিক মতন কাজ করে। এবং এখানে কিন্তু একটা বিষয় দেখতে হবে, এখানে কিন্তু সরকারি কর্মচারী, এখানে কিন্তু আমরা দেখলাম মেজর সিনহার ব্যাপারটা, যদি মেজর সিনহা না হয়ে আর কেউ হতো, তাহলে কিন্তু এখন যেভাবে হচ্ছে সেটা হতো না। এইখানে এই সরকারি কর্মচারী হিসাবে আমি মনে করি এটা তারা মনিটর করবেন, এবং সেই সঙ্গে যদি অন্য সবাই যদি আমরা ঠিক মতন কাজ করি, তাহলে অন্য জায়গায় যেতে পারবে না। সেখানে কিন্তু এই যে বলবো যে তাদের কিন্তু চেষ্টা করবে, আওয়ামী লীগে আমরাও একটা ছোটখাটো ফ্যাক্ট ফাইন্ডিং করেছি, সেখানে কিন্তু একেবারে অনেকেই কিন্তু এটা নিয়ে কথা বলছেন, কিন্তু অনেক নেতারা আছে আওয়ামী লীগের, তারা কিন্তু জানে ঘটনাটা, কিন্তু তারা এখন কথা বলবে না। এবং সেখানে অতএব এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু যে সবার কিন্তু মিডিয়ার একটা বিরাট বড় রোল আছে। আমাদের মিডিয়া যদি আমাদেরকে সেইভাবে নিউট্রাল একটা সবসময় একটা মনিটর নজরদারিতে ভিতর রাখে, সেখানে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। সেখানে কিন্তু আমরাও নিশ্চয়ই সেই চেষ্টাটি রাখবো। আমি একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু নুরুল আনোয়ার, আপনার কাছ থেকে একটু এটি প্রশ্নটা করে যাই বিরতিতে, যে আপনার কি মনে হয়, যেভাবে এখন ঘটনাটি আমরা দেখলাম, পুলিশ এটার সাথে জড়িত, মানে পুলিশ মামলা নিয়েছে, তারপর সে ডিবিতে গেছে, র‍্যাব ছায়া তদন্ত করছে, গণমাধ্যমও যেটি সোচ্চার আছে, যেটির কথা সালমা আলীও বলছিলেন, আরো থাকতে হবে আমাদেরকে এটি নিয়ে সোচ্চার, এরকম
একটি অবস্থা এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটিতে দ্রুত মানে বিচারের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে কি এখনো এরকম একটা আশঙ্কা করবার কোনো জায়গা আছে কিনা যেখানে মামলাটিকে কোনো ভিন্ন খাতে, কারণ মানুষের মনে অনেক রকম আশঙ্কায় আমাদের মানুষের মনে এসে যায়। মাননীয় প্রধানমন্ত্রীও এখন বলছেন যে এটি দ্রুত বিচারের জন্য নির্দেশনা দিচ্ছেন এবং আমরা দেখছি ডিবি, পুলিশ, র্যাব অনেকগুলো সংস্থা জড়িত, গণমাধ্যম তৎপর আছে। এই অবস্থায় কি মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে আশঙ্কা বা একটা চেষ্টা থাকতেও পারে বলে অনেকে ধারণা করছেন, তেমনটি হতে পারে কিনা? যদি আমরা সহজ সরল কথা বলি, স্বাভাবিকভাবে যে তদন্ত চলছে, যেভাবে বিচার প্রক্রিয়া চলবে, এতে আসামিরা প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং প্রকৃত আসামিরা শাস্তি পাবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক আমাদের মনে আশঙ্কাও কিন্তু জাগে। আমরা তদন্ত কি করলাম এটা বড় কথা না, ডিউরিং ট্রায়াল যে সাক্ষীরা আছে, তদন্তর যে উপাত্তগুলি পাওয়া গেল, যারা এটাকে প্রমাণ করবে, ওই সময় যদি এরা রিট্র্যাক্ট করে, ঠিক মতো সাক্ষীরা সাক্ষী না দেয়, বললে যে হ্যাঁ ঘটনা ছিল তো আমরা তো কিছু দেখি নাই, এরকম যদি কিছু দাঁড়ায় তাহলে তো সমস্যা হতেই পারে। তবে আমি ধরে নিব এই মামলার ক্ষেত্রে যেহেতু সারা দেশবাসীর ইচ্ছা, আগ্রহ এবং দোয়া আছে, এটা সঠিকভাবেই তদন্তও শেষ হবে, মামলার বিচারও শেষ হবে এবং পিছনে যে সমস্ত মুরব্বীরা এই ঘটনাটা ঘটালো এদের চরিত্র এবং চেহারাটাও জনগণ দেখতে পাবে বলে আমি বিশ্বাস করি। এত সহজে পার পাবে জনাব না। নুরুল আনোয়ার, এই মামলার তদন্ত শেষ হতে কেমন সময় লাগতে পারে কোনো ধারণা দিতে পারেন? তো আমি মনে করি না যে এটা খুব একটা ডিফিকাল্ট মামলা। পিআরবিতে বলা আছে যত ইনভেস্টিগেশন শুড বি কন্টিনিউয়াস, যত ডিফিকাল্টি হোক না কেন 15 দিনের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব। তো আমি মনে করব এই ধরনের একটা মামলা শেষ করতে কোনো কারণেই 3 মাসের উপরে যাওয়ার আমি হেতু দেখি না। এটা এত অনেক ডিফিকাল্ট ধন্যবাদ কোনো জনাব কেস নুরুল না। আনোয়ার। আমি অ্যাডভোকেট সালমা আলী আপনার কাছ থেকেও জানতে চাই যে তদন্তর পরে বিচারের যে জায়গাটি, যেটি নিয়েও জনাব নুরুল আনোয়ার একটা মানে কোথাও বলছিলেন যে সেখানেও একটা ইস্যু দাঁড় হতে পারে, সেই বিচার শেষ হতে কেমন সময় লাগতে পারে? কারণ বিচার অনেক সময় আমরা ঝুলে যেতে দেখি। জনাব সালমা আলী। আচ্ছা ঠিক আছে, বঙ্গবন্ধু হত্যা মামলার কথা যদি বলি, এটা শেষ হতে 26 বছর লেগেছিল। আমি 26 বছরে ভয় দেখাবো না। আমি বলবো আমাদের দেশে এই ধরনের ক্ষেত্রে যদি সকলে মিলে আমরা চাই, যারা ইনভেস্টিগেশন আছে তারা সাক্ষীদেরকে হাজির করবে ইন টাইম, আদালত রিমান্ড না নিয়ে যখনই সাক্ষী আসবে সাক্ষী নিবে এবং সাক্ষীদের জেরা হবে এবং সেইভাবে প্রসেস যদি খুব দ্রুত শেষ করতে চায়, আমি তো মনে করি না এই বিচার 6 মাসের উপরে কোনো কারণ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সালমা আলী। আচ্ছা, আমি আমি আমার মনে হয় আমরা একই কথা বলি। আমাদের সব থেকে বড় যে এই যে সদিচ্ছা, আমার যদি সদিচ্ছা থাকে তারপরেও কিন্তু আমরা দেখি যে অনেক কেসে কিন্তু ইচ্ছা করে যদি প্রত্যেকটা সিস্টেম যদি ঠিক মতন না কাজ করে, এখানে দেখেন এখানে কিন্তু যেই দলটাকে আমরা সন্দেহ করছি তারা কিন্তু একটা সিন্ডিকেট এবং তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় আছে এবং তারা কতটুকু শক্তিশালী সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। সেখানে পুলিশকে কি ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকবে কিনা, পুলিশ কিভাবে কাজ করবে, সেখানে ইনভেস্টিগেশনটা একেবারে নিউট্রাল একটা ইনভেস্টিগেশন হবে কিনা, এই বিষয়টা যেমন আছে। তারপরে আমরা যে সবসময় বলি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, সেই বিষয়টা কিন্তু আছে। আমি যদি এই স্পেসিফিক ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনের বিষয়টা আছে সেখানে এখন এইখানে কিন্তু যদি এটাকে প্রত্যেকটা কেসে কি আমরা বলবো যে স্পিডি ট্রায়ালে নেবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন বাস্তবতা। অত সবকিছু মিলিয়ে এইটা পুরো নির্ভর করছে পুরো সিস্টেমের এবং এটা মনিটর করা এবং এখানে স্পেসিফিক যেহেতু একটা সরকারি কর্মচারী, এখানে কিন্তু পিছনে একটা গ্রুপ যদি যারা থাকে তারা যদি এই বিষয়টা দেখেন এবং সেই সঙ্গে আমাদের মতো মানবাধিকার কর্মী, মিডিয়া, তাহলে কিন্তু এটা এবং সব থেকে যে সরকার প্রধান থেকে আরম্ভ করে প্রত্যেকেরই কিন্তু সেখানে যেটা বারবার বলা হয় যে এখনই বলেন বিচার তার নিজের গতিতে চলবে, কিন্তু সেটা হচ্ছে না তো আমাদের দেশে। আমাদের দেশে দেখেন তনুর মতন একটা, সেখানে কিন্তু তনু কি মারা যায় নাই? আমি তনুর বাবার আইনজীবী হিসাবে বলতে চাই এখন পর্যন্ত কিন্তু ইনভেস্টিগেশনটা হয় নাই। সেই শক্তি কেন হলো না, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের রয়ে গেছে। অতএব এইখানে এই দলটা কত শক্তিশালী
এই সিন্ডিকেট কত শক্তিশালী সেটার উপর নির্ভর করছে। তবে আমাদের কথা বলতে হবে, সোচ্চার থাকতে হবে, মিডিয়া সোচ্চার থাকতে হবে, সরকারি কর্মচারীদের নিশ্চয়ই অ্যাডভোকেট সালমা আলী, তবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কথা বলছেন, একটু বলি যে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এই ঘটনার পর যুবলীগ থেকে, এটিও একটু জানানো দরকার। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে অবশ্যই এটাই জানতে চাই যে এই ঘটনার পরে আলোচনায় আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা আসলে কেমন। আমরা দেখছি এর পরে তাদেরকে আনসার, তাদের নিরাপত্তা, তাদের বাসা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু 2018 সালে ডিসি সম্মেলন থেকেই এই দাবি উঠেছিল, কিশোরগঞ্জের ডিসি এই দাবিটি করেছিলেন এবং প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছিলেন তাদের নিরাপত্তার ব্যবস্থা নিতে। সেটি কেন কার্যকর হলো না? যদি কার্যকর হতো তাহলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো, এমনটি অনেকে ভাবছেন। কেন কার্যকর হলো না, এটির কি কোনো ব্যাখ্যা আছে জনাব আবু আলম শহীদ খান? প্রথমত হলো 2018 সালে ডিসি কনফারেন্সে যখন একটা আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিলেন, সেই নির্দেশনাটা কার্যকর হওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া গিয়েছিল এবং এটা কার্যকর হওয়া উচিত ছিল। এটা কেন কার্যকর হয়নি, এটা প্রধানমন্ত্রীর দপ্তর এবং মন্ত্রী পরিষদ বিভাগকে এর ব্যাখ্যা দিতে হবে। নিশ্চয়ই তারা এর ব্যাখ্যা দিবেন এবং এর ব্যাখ্যা চাওয়া উচিত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। আমি যেটা আপনি জিজ্ঞেস করলেন যে তাদেরকে এখন আনসার দেওয়া হচ্ছে, সেটা কতটা কাজে লাগবে। আমাদের আসলে মাঠ পর্যায়ে যারা কাজ করেন, শুধু ইউনো নয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, আপনার প্রকৌশলী, ডাক্তার, কৃষিবিদ, সমবায় কর্মকর্তা এবং অনেক কর্মকর্তা আছেন যারা তৃণমূল পর্যায়ে কাজ করেন, প্রত্যেকেই আসলে নানাবিধ ইয়ার শিকার হন, হয়রানির শিকার হন। তাদের উপরে অনেক চাপ থাকে, বাট ইউনোর উপরে তো অনেক চাপ। আমরা তো ইউনোর কি কাজ করেন আইন শৃঙ্খলার জন্য, সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ কারণে ইউনোর উপর চাপটা বেশি। এখন যে আনসারের কথা বলা হচ্ছে, সেই আনসার তো ব্যাটালিয়ন আনসার না, সেটা অঙ্গীভূত আনসার এবং তারা লোকাল, স্থানীয় পর্যায় থেকে তাদের নেওয়া হয়। তাদের ট্রেনিংটা এত ভালো না, সুতরাং ওই আনসার দিয়ে এই নিরাপত্তা কতটা নিশ্চিত হবে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়ারই সম্ভব না। শুধু এখানে যেটা করা দরকার সেটা ব্যাটালিয়ন আনসার থেকে দেওয়া যেতে পারে অথবা আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে দেওয়া যেতে পারে, তাহলে হয়তো নিরাপত্তাটা নিশ্চিত হবে। বাট নিরাপত্তার দুটা দিক আছে, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আপনার সাথে যখন একজন সশস্ত্র প্রহরা থাকবে, তখন যারা আপনাকে আঘাত করার চেষ্টা করবে তাদেরকে এটা কাউন্ট করতে হবে, হিসাবে আনতে হবে যে আমি এই লোকটাকে আঘাত করতে হলে আমার ওই সশস্ত্র প্রহারটাকে নিউট্রালাইজ করতে হবে। এটা হলো নিরাপত্তার একটা হিসাব। সেই ক্ষেত্রে নিরাপত্তার আসল জায়গাটা হলো, মৌলিক জায়গাটা হলো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং এই যে দুর্বৃত্তরা আছে যারা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে এবং গডফাদাররা যাদেরকে চালায়, যাদের ঠিকানা হওয়া উচিত। যেমন আমরা যদি ঘোড়াঘাট কেসটা নিয়ে আলোচনা করি, এই জাহাঙ্গীরের বিরুদ্ধে, আসাদুলের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা মাদক সেবী এবং তারা মাদক ব্যবসা করে। তাদের মধ্যে ব্যাপারে 4-5টা মামলা আছে। তো এদের তো ঠিকানা যুবলীগের আহ্বায়ক বা যুবলীগ কমিটি না, এদের ঠিকানা হওয়া উচিত ছিল জেলখানা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, এখানে তাদের কাছে কেস ছিল। ওখানকার মাননীয় এমপি, আপনি যেটা বলেছেন যে এমপি সাহেব নিজেও বলছেন যে এরা খারাপ লোক, এরা ভূমিদস্যু এবং এরা আজে বাজে কাজ করে, উনি নিজেও লিখেছেন দলের কাছে। তখন যদি এই ঠিকানা যদি তাদের রাজনৈতিক দল হয় এবং রাজনৈতিক দলের যারা গডফাদার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, তাহলে তো নিরাপত্তা কারোই থাকবে না, ইউনোর নিরাপত্তাও থাকবে না, কোনো কর্মকর্তার নিরাপত্তা থাকবে না এবং ওখানকার সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না। সাধারণ মানুষের অবস্থা কি তা আমরা সহজেই অনুমান করতে পারি। সেই জন্য নিরাপত্তার মৌলিক দিকটাকে আগে ঠিক করতে হবে। নিরাপত্তার মৌলিক দিক হলো অপরাধীরা জেলখানায় থাকবে, অপরাধীরা আইনে সোপর্দ হবে, অপরাধীদের বিচার হবে। আর আপনি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছেন নুরুল আলম সাহেবকে যে এটা কতদিনে সম্ভব। এটা যদি আমরা পুলিশের পক্ষ থেকে খুব দ্রুত এটার তদন্ত করা সম্ভব। পুলিশ যদি চায় তারা তদন্ত করে রিপোর্ট দিতে পারে। অবশ্যই এই মামলাটা যেহেতু খুবই সেন্সিটিভ, এই মামলাটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে এবং দ্রুত বিচার আইনের বিধান অনুসারে এটা 30 দিনের মধ্যে এবং দেরি লাগলেও এটা 60 দিনের মধ্যে শেষ করা সম্ভব। সুতরাং আমরা আগামী 6 মাসের মধ্যে এই মামলার রেজাল্ট দেখতে পারবো, এটা প্রত্যাশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি সদিচ্ছা থাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সদিচ্ছা আছে কিনা। আমি মনে করি সরকারের সদিচ্ছা আছে, যেহেতু সরকার প্রধান এই ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন। আমি এখানে আমি উল্লেখ করতে চাই যে সরকার প্রধান কিন্তু এরকম অনেক নির্দেশনা দেন, যে নির্দেশনার কথা আপনি একটু আগে বললেন, সেরকম নির্দেশনাগুলো কিন্তু কার্যকর হয় না। উনার নির্দেশনা মাঠ পর্যায়ে যে কার্যকর হয় না, উনার নির্দেশনা উনার দলের লোকেরা কার্যকর করে না। সুতরাং এই দলের মধ্যে একটা মহা বিপর্যয়, মানে রাজনৈতিক দলগুলো, যে কোনো দল, এই ঘটনা শুধু এই আমলে ঘটছে এরকম না, এই আমলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। সুতরাং এটা একটা সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু আগেও
অনেক সময় তৃণমূল পর্যায়ের অফিসারদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে খুব ক্ষুব্ধ লোকেরা আক্রমণ করেছে, তাদের উপরে ইয়ে করা হয়েছে। সুতরাং এগুলোর বিচার করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে তাদের নিশ্চয়ই জনাব আবু আলম শহীদ খান, আমরা একটা বিরতি থেকে ফিরে আসছি এই আলোচনা। এবং যুবলীগে আমরা অনেক পরিবর্তন দেখেছি, ক্যাসিনো সহ নানা অনিয়মের ঘটনা। আপনি যে প্রসঙ্গটি আনছিলেন জনাব আবু আলম শহীদ খান, তাতে এই বিষয়টি আবারও সেন্ট্রাল, মানে একদম যুবলীগের সেন্ট্রাল জায়গা থেকে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনার একটা বিষয় এই সময় চলে আসছে কিনা আবারও নতুন করে। এই ঘটনায় যেহেতু যুবলীগের নেতারা জড়িত, তাদের সম্পৃক্ততার কথা তারা নিজেরাই স্বীকার করছে, সেখানে যুবলীগের কেন্দ্রীয় নেতাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত কিনা? কারণ আমরা এর আগেও দেখেছি প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ তাদের সর্বোচ্চ পর্যায়ে বা পরিবর্তন আনা হয়েছে। ক্যাসিনো কেলেঙ্কারি সহ নানা অনিয়মের ঘটনা আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে এগুলো চলে এসছে এবং তারপর একটা ব্যবস্থা নেওয়ার জায়গা দেখেছি। এই ধরনের ঘটনা এখনই একটা জবাবদিহিতার জায়গায় আসা উচিত কিনা? অবশ্যই উচিত। আপনার রাজনৈতিক দলের কর্মীরা যদি দুর্বৃত্ত হয়ে যায় এবং যে অঙ্গ সংগঠনে কোনো দুর্বৃত্ত থাকে, দুর্বৃত্তের অনুপ্রবেশ করে, তারা তো এটা অনেকবার বলছে যে তাদের সংগঠনে নাকি প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে। তো তারা তাদের সংগঠনটাকে অবশ্যই ঠিক করবেন এবং যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, জেলা নেতৃত্বে আছেন, তাদেরকে তো অবশ্যই এটা জবাবদিহি করতে হবে কিভাবে উপজেলা একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টের আসামি কিভাবে তাদের নেতৃত্বে থাকেন। এবং সেই কমিটি, আহ্বায়ক কমিটির একটা মেয়াদ থাকার কথা 3 মাস, সেই কমিটি এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে। 2017 সালে এই কমিটি করা হয়েছে, এটা 2020 সাল। এটা তো জবাবদিহি করতে হবে, কিন্তু এই জবাবদিহিটা কে করবে? জবাবদিহি নেওয়ার জন্য তো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে পলিটিক্যাল পার্টিকে। সেই জন্য আমি বলছিলাম যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি এবং এই যে রাজনৈতিক দল, গণতন্ত্রের চর্চা করার যে দলগুলো, এই দলগুলোর মধ্যে রাজনৈতিক সংস্কৃতির একটা মহা বিপর্যয় ঘটে গেছে। এই বিপর্যয় থেকে তারা যদি তাদের দলকে ঠিক না করতে পারেন, তারা যদি রক্ষা না করতে পারেন, তাহলে তাদের জন্য ভবিষ্যৎ অশনি সংকেত এবং এটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য অশনি সংকেত। এবং আমরা কোথায়, অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। নিশ্চয়ই যুবলীগের নতুন নেতৃত্ব আসছে, তাদের কাছ থেকে আমরা একটা ব্যাখ্যা চাইতে পারি যে কেন এবং এটির বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন। অ্যাডভোকেট সালমা আলী, আপনার কাছ থেকে অবশ্যই এটি জানতে চাইবো যে আপনি বলছিলেন যে নারী বলেই তাকে ভয় দেখানোর জন্য এরকম একটা হামলার বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। অনেক নারীরাই নিয়োজিত আছে ইউএনও হিসেবে বা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের মধ্যে কি কোনো বাড়তি চাপ, মানে নারী হিসেবে তারা কোনো বাড়তি চাপ বোধ করবে কিনা, ভীতি বোধ করতে পারে কিনা, বা যারা আসলে এরকম ঝুঁকিপূর্ণ কাজে আসতে চাইছে তাদের পারিবারিক, সামাজিক বা নিজেদের মধ্যে একটা মানসিক বাধা কোথাও কাজ করতে পারে কিনা এই ঘটনার পরে? অ্যাডভোকেট সালমা আলী। আসলে এটা তো আমরা দেখেছি একজন মানুষ হিসাবে, বিশেষ করে নারীকে একটা সবসময় এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে মানুষ হিসাবে, একজন ডিসি হিসাবে চিন্তা করে না। প্রথমেই মনে করে একটা নারী যদি গাড়ি চালায়, আমি নিজের অভিজ্ঞতা, আমি যখন 20 বছর আগে গাড়ি চালাচ্ছিলাম, একটা স্টুডেন্ট এসে সে গাড়ি চালানো শিখাচ্ছিল তার বন্ধুকে, অ্যাক্সিডেন্ট করলো। পুলিশ যখন আসলো তখন সে বলল যে চলে গেল, তখন বললো জানেন উনি তো নারী। এই যে বিষয়গুলা, এটা কিন্তু মাইন্ডসেটের একটা বিষয় আছে, সেটা যেরকম আছে সবসময় মনে করছিল তাকে একটু ভয় দেখালে হয়তো হয়ে যাবে, কিন্তু বাস্তবে তো সেটা হয় নাই। অতএব এই সবগুলা বিষয় মনে হয় আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারী বলে কিন্তু একটা যে কোনো পুলিশ অফিসার হোক এবং তার কিন্তু আরো বেশি একটা চাপ, এইটা থেকে এখনো কিন্তু আমরা বের হয়নি। আর বিশেষ করে এই যে রাজনৈতিক দলে যারা আছে বিভিন্ন ভাবে, তারা কিন্তু নারীকে নারী হিসাবে দেখে, একটা মানুষ হিসাবে দেখে না, তাকে সেই জায়গায় দিতে চায় না, এবং এটাতে মনে হয়েছে তাকে ভয় দেখিয়ে এখানে শেষ করবে। অতএব এই বিষয়টা কিন্তু আমার এখানে যেটা বলতে হয় যে প্রত্যেকটা জায়গায় যে এখন এই ধরনের রাজনৈতিক ছত্রছায়ায় যে সমস্ত ক্রিমিনালরা, সেখানে আপনি ড্রাগ ট্রাফিকিং থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু ভয়াবহ অবস্থা, এবং তাদেরকে কিন্তু এই ধরনের তার উপরে যারা তার ছত্রছায়া আছে সেটা কিন্তু একটা বড় বিষয়। এইটার থেকে বের হওয়ার জন্য শুধু আমাদের প্রাইম মিনিস্টার পারবেন না, এখানে প্রত্যেক পুরা রাজনৈতিক দলকে ঢেলে সাজাতে হবে। এবং সেখানে আমাদের আমরা প্রতিটা ঘটনার পরেই এরকম একটি আশাবাদ ব্যক্ত করি। সেখান থেকে আমি জনাব নুরুল আনোয়ার আপনার কাছ থেকে জানতে চাই যে প্রতিটা ঘটনা, এর আগের ঘটনাগুলো, এক একটা ঘটনা ঘটছে আর আগের ঘটনাগুলো কি একটু গুরুত্ব হারাচ্ছে বা একটু আড়াল হয়ে যাচ্ছে কিনা যদি বলি। যেমন অ্যাডভোকেট সালমা আলী শুরু থেকেই মেজর সিনহা হত্যাকাণ্ডের কথা বলছিলেন, তার আগে আমরা নানান অপকর্মে অনেক দুর্নীতিবাজ অনিয়মকারীদের গ্রেপ্তারের ঘটনা দেখেছি, ধরুন শাহেদ পাপিয়াদের ঘটনা দেখেছি, তার আগে ক্যাসিনো কাণ্ড দেখেছি। আস্তে আস্তে নতুন নতুন ঘটনা ঘটছে আর পুরনো ঘটনাগুলো একটু দুর্বল হয়ে যায় কিনা মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও? জনাব নুরুল আনোয়ার।
এটা বোধহয় একটা পাবলিক পারসেপশন যে নতুন একটা ঘটনা আসলে পুরনটাকে আমরা ভুলে যাই। এটা ঠিক না বোধহয়, কারণ পুরনটা যারা তদন্ত করছিল, এটাকে নিয়ে যারা হ্যান্ডেল করছিল, তারা তো তাদের দায়িত্ব পালন করেই যাচ্ছে। তবে মিডিয়াতে কমে যায়, মিডিয়াতে এটা একটা রিমোট অবস্থানে চলে যায়। কিন্তু যারা এটা নিয়ে তদন্ত করে বা বিচার করে যে প্রক্রিয়াগুলো, সেক্ষেত্রে কিন্তু কোনো হেরফের হয় না, শুধুমাত্র এর প্রচারটা কমে যায়। স্বাভাবিক কারণে যেটা হাল লাগাতে হয় তার প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকে, আগ্রহ বেশি থাকে, মানুষের উৎসাহ অনেক শুনতে চায়। পুরোনোটা তো অনেক শুনেছেন, এখন নতুনটার সম্বন্ধে কি পাওয়া গেল, কি আছে, এগুলো তো কৌতূহল থেকে যায়। আবার এটার পরে আজকে আমরা ইয়ানোর ব্যাপার নিয়ে আলোচনা করছি, আগামীকাল আলোচনা করুক, যদি বড় কিছু ঘটে আমরা ওটা নিয়ে আলোচনা করবো, এটা পিছনে চলে যাবে আলোচনাতে। কিন্তু যারা তদন্ত করছে তারা তো হাল ছেড়ে দেবে না, ওদের কাছে কন্টিনিউ করে যাচ্ছে। এখানে পাবলিক পারসেপশন যাই হোক না কেন, আমি মনে করি বাস্তবতা নিরিখে ওটাও তার মধ্যে চলতে থাকে। আমাদের আসলে যে জায়গাতে ফোকাসটা করা দরকার আমি মনে করি সেটা হচ্ছে, এখনকার রাজনীতি হচ্ছে একটা পুরাপুরি ব্যবসা, এটা বাণিজ্য বলতে আর লজ্জা নাই। রাজনীতির জন্য রাজনীতি করে না, মানুষের মঙ্গলের জন্য করে না, আত্মমঙ্গল এবং সুযোগ সুবিধা, প্রভাব, মর্যাদা বাড়ানোর জন্য রাজনীতি করে। আমরা যে পিছন দিকে যাই, আজকে আমরা ইউনোর বিষয় নিয়ে বলছি। আমি 87 সালে কথা বলতে পারি, আমি এক জেলাতে এসপি, সেখানকার একজন ইউনো সাহেবের সাথে, তখনকার সরকারি দল ছিল জাতীয় পার্টি, মনোমালিন্য ঘটলো, উনাকে মারতে আসলো, উনি বাসায় নিয়ে আশ্রয় নিলেন। ওই সময় একজন পুলিশ অফিসার ছিল, সেভ করলেন, উনি বদলি হয়ে গেলেন, মালপত্র আটকে রাখবে, যেতে দিবে না, আমরা উনাকে রেস্কিউ করে পার করে দিলাম। এই ঘটনাও তো আমরা দেখেছি তখনটা। আমরা যদি আরো পিছন দিকে যাই, আরেকটা ঘটনা বলতে ইচ্ছা করছে, বলা দরকার, যে 13 সালে 14 সালে ফরিদপুরের ডিসি সাহেব, উনি তো কাজ করতেই পারলেন না রাজনৈতিক নেতাদের চাপে এবং স্থানীয় এক মন্ত্রীর কারণে। আজকে মন্ত্রী সাহেব যাদেরকে প্রশ্রয় দিলেন, এরা একজন 2500 কোটি টাকা তসরুপের জন্য আসামি, আরো কয়েকজন নেতারা আসামি। সেই ডিসিকে পরবর্তীকালে ঢাকার পাশে একটা জেলায় বদলি করলো, একই অবস্থা, সেখানেও উনার বিরুদ্ধে 5টা মামলা হয়ে গেল আদালতে। এত উৎসাহ, সেখানে কি দাঁড়ালো, আমরা জনাব নুরুল আনোয়ার আপনাকে শেষ করতে হবে, তবে এরকম ঘটনার রেশ আমরা দেখতে চাই না। নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে আসার একটা আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই। সবসময় আমরা এই আশাবাদই ব্যক্ত করি, নিশ্চয়ই সেটি একটা ফলাফল আমরা দেখতে চাই। অনেক ধন্যবাদ জনাব আবু আলম, মোহাম্মদ শহীদ খান, জনাব নুরুল আনোয়ার, অ্যাডভোকেট সালমা আলী, আপনাদের তিনজনকে। আজকের মতো রাজকাম থেকে বিদায়।